হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো আমরা ডব্লিউবিজি রেজাল্ট নিয়ে ডিসকাস করব। আর এখন আমাদের সঙ্গে আছে প্রিন্স ফাকিরা। প্রিন্সের আমরা পুরো স্টোরি ডিসকাস করব। প্রিন্সের সঙ্গে অনেক দিনের পরিচয়। প্রিন্সের ব্যাচ ছিল অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচ। অনেকে ওদের বন্ধুরা ছিল অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচ, তাদের এখানে নাম তোমরা দেখতে পারবে। তো এখানে অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচ তুমি আছো, প্রিন্স ছিল, এ অফলাইনে ছিল। আর এখানে রাহুল গুপ্তা। অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচ তোমার বন্ধু অমিত পাল ছিল। তারপরে এখানে স্বর্ণব সরকার অফলাইন স্টুডেন্ট। এখানে অনেক অফলাইন স্টুডেন্ট আছে। একান্ত কুমার অফলাইন স্টুডেন্ট ছিল। তো প্রিন্স, তোমার প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক বা মার্কস কত ছিল যখন তুমি রানিং ইয়ারে পড়াশোনা করতে? আমি যখন 24 এক্সাম দিই তখন আমার 3.5K অ্যারাউন্ড ছিল এবং মার্কস ছিল 66 অ্যারাউন্ড। এবং সেখান থেকে ভাবলাম যে বেটার ডিপার্টমেন্ট তো আমার হচ্ছে না, সেহেতু আমি নেক্সট ইয়ার ড্রপের প্ল্যান করি এবং ড্রপ দিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করি। তুমি কবে এসেছিলে আমাদের এখানে? অ্যাকচুয়াল আমি এসেছিলাম জুনের মিডিলের দিকে এরকম আসছিলাম। এবার ওখান থেকেই যেই জার্নি শুরু হয় আপাতত এই। মোটামুটি তোমার ওই লাস্টের এক মাস তুমি লেটে এসেছিলে আমার যতটা মনে পড়ছে। মে মাস থেকে ব্যাচ চলেছে, জুনে এসেছিলে। তো তুমি বাড়ির লোকদের কিভাবে কনভিন্স করেছিলে যে না আমি একটা বেটার অপশন খুঁজছি? কারণ ওই মার্কস একটা তো কিছু তো হয়ে যেত। হ্যাঁ, কিছু কল্যাণী গভর্নমেন্ট আর ওগুলো হতো, কিন্তু আমি আরো একটু বেটার চাইছিলাম যে যদি এটার পিছনে একটু টাইম দিই তাহলে আর একটু বেটার আমি এক্সপেক্ট করতে পারবো। তাই জন্য দিয়েছিলাম এবং বাড়ির লোককে কনভিন্স করেছিলাম যে যাতে আরো একটু বেটার অপশানে গিয়ে আর একটু ভালো ব্রাঞ্চ করার জন্য আর কি। তাই শুভজিৎ স্যারের সঙ্গে দেখা করি এবং ওখান থেকে আমার যেই জার্নি শুরু হয়। তুমি অফলাইন রেসিডেন্সিয়ালিটাই কেন নিলে? এবং অনলাইনে অনেক ডিস্ট্রাকশন থাকে আর কি, ডিস্ট্রাকশনগুলোকে কাটিয়ে উঠতে যে কোনো স্টুডেন্টসের ক্ষেত্রে রিয়েলি প্রায় অসম্ভব হলেই পড়ে। আমার কাছে অসম্ভব মনে হয়েছে, এবার অনেকেই সেটা সম্ভব করেছে। এবারে ওই জন্যই ডিসিপ্লিনের দরকার থাকে। ভালো স্টুডেন্ট হলো সে হয়তো কিছুক্ষণের জন্য এদিক ওদিক চলে গেল, বা ফেস টু ফেস টিচারের সঙ্গে কমিউনিকেটেড হচ্ছে না, তুমি তোমার প্রবলেম শেয়ার করতে পারছো না। ডিসিপ্লিনে মক টেস্ট দেওয়াটাও বড় ইম্পর্টেন্ট। মক টেস্ট দেওয়াটাও ওই জন্যই অ্যাকচুয়াল ছিল। আমাদের টোটাল কত মক টেস্ট তুমি দিয়েছো? প্রায় 23-24টা তো মক টেস্ট হবে দিয়েছি। এবং সিঙ্গেল উইকলি টেস্ট থাকতো। হ্যাঁ, উইকলি ডেইলি সব রকমই টেস্ট থাকতো। মানে একটা ক্লাস তুমি পুরোটা একটু বলো কিভাবে চলতো আমাদের রেসিডেন্সিয়াল ব্যাচের ক্লাসগুলো। অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়ালি ব্যাচে ডেইলি যেটা পড়ানো হতো ওই পড়ানোর বেসিসেই পরের দিন নেক্সট দিন আবার একটা টেস্ট হতো আর কি। মানে আগের দিনের পড়ানোর বেসিসে টেস্ট হতো, পার ডে টেস্ট হতো প্রায়। এবং সপ্তাহে প্রায় 4-5 দিন ক্লাস থাকতো। এরকম করেই আমাদের সারা জার্নিটা গেছে আপাতত। তারপরে তুমি যখন টেস্ট দিতে, একটা থাকতো ডে টেস্ট আর একটা থাকতো মান্থলি টেস্ট। আর মান্থলি টেস্টগুলো খুবই দেওয়া গুরুত্বপূর্ণ এবং অনেস্টলির সঙ্গে দেওয়া গুরুত্বপূর্ণ, যাতে নিজের অ্যাকচুয়াল পজিশনটা বোঝা যায়। এটা ভালো কথা বলেছো। অনেস্টলি তোমার ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল যারা কিছু এদিক ওদিক থেকে অ্যারেঞ্জ করে বা ডিসকাস করে মক টেস্ট দিত, আর তুমি একদম লাস্টের দিকে গিয়ে বসতে। অনেস্টলি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং টেস্ট দেওয়ার পর সেটার অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যখন যেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটের সময় তখন আমি প্রচুর দিনে 3-4টা করে, দিনে একটা দুটো তো কমসে কম দিতামই, কিন্তু অ্যানালাইসিসটা সেটা হতো না, যেই জন্য যেই মেন্সে অতটা ভালো পার্সেন্টেজ আসেনি। তারপরে ওই মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই অ্যানালাইসিস করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এবং ওই যে অ্যান্সারটা ওটা ডাউট গ্রুপে বা কোনো অনলাইনে সার্চ করে অন্তত অ্যান্সারটুকুটা প্রসেসটা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ আর কি। তোমার এই রেসিডেন্সিয়ালি জার্নি কিরকম ছিল? এখানে থেকে খাওয়া দাওয়া কি তোমার এখানে মনে হয়েছে যে এটা ভালো হয়েছে আমার জন্য? হ্যাঁ, অ্যাকচুয়াল ডিসিপ্লিন প্লাস ডেইলি ক্লাস, মক টেস্ট এবং স্যারের তো ম্যাথ পেপারটা আমার সত্যিই খুব বেটার লাগতো, যেই অ্যাডভান্স ওরিয়েন্টেড, যেটা ডব্লিউবিজেকে খুবই সাপোর্টিভ করেছে। এবং ডব্লিউবিজে ওরিয়েন্টেড পড়তে গেলে যেই অ্যাডভান্স মেন্স ওরিয়েন্টেড সবাইকে পড়ার জন্য রিকোয়েস্ট করবো, যাতে ডব্লিউবিজেটা সাইড বাই সাইড ক্লিয়ার হয়ে যায়। অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করা, তুমি কত কোশ্চেন করতে? অ্যাডভান্সে বলতে আমি তো প্রথম পুরোনো ওল্ড আইআইটি যে কোশ্চেনগুলো করতাম ওই কোশ্চেনগুলো তো অবশ্যই করতে হবে, যাতে ওগুলো ডব্লিউবিজে বোর্ড থরলি রিপিট করে। এবছর তো প্রচুর করেছে, এবারে ওরকম করা উচিত। এবং তার সঙ্গে যেই মেন্স পিআইকিউ তো মাস্ট, তার সঙ্গে অ্যাডভান্সের নতুন পিআইকিউ গুলো করতে পারলে খুবই ভালো হয়। অ্যাডভান্সের নিউ পিআইকিউ গুলো। তো এক্সামে তোমার এভারেজ স্কোর কত আসতো এখানে মক টেস্টে? এক্সামে তো আমার ওই হার্ড পেপারগুলোতে এভারেজ 85 to 90, আর ভালো পেপার হলে মোটামুটি 100 প্লাস আসতো। তো ওর থেকে তোমার ম্যাক্স মানে 121 তুমি কোনো মক টেস্টে আমার একটা মক টেস্ট গেল ইজি পেপারে 119 সম্ভবত 119 পেয়েছিলাম। মানে আমাদের মক টেস্টে ইজি পেপারটা ওর থেকে ইজি ছিল। এক্সামের দিনের অভিজ্ঞতাটা তুমি যদি শেয়ার করো, পুরো এক বছর পড়লে। আমার যতটা মনে আছে তোমাদের ব্যাচে যারা ছিল পাগলের মতো পড়াশোনা খুব কম স্টুডেন্টই করেছে, তার মধ্যে তুমি আর একটা আছে অমিত পাল। অমিত পাল ও খুবই অনেস্টলি মক টেস্ট সব খুবই সিরিয়াসলি। অমিত পাল, সায়ন কাইতি, আর প্রিন্স আছে, আরো কতগুলো ছেলে ছিল যারা জেনুইনলি মক টেস্টও দিত আর পড়াশোনা ঠিকঠাক করতো।
তো এই যে ম্যাথামেটিক্স আগের বছরের থেকে এই বছরের যে ডবল হ্যাঁ শিফটিং, ম্যাথমেটিক্সে অনেক চ্যাপ্টার আমার আগে উইক ছিল, যেমন ক্যালকুলাস, হুম। ফাংশন, তারপরে হচ্ছে ওখানে কোঅর্ডিনেট, ওগুলো আমার উইক ছিল। এই ড্রপ ইয়ারে পুরোটাকে প্রচুর ডেভেলপ করতে। জয়েন করার পর তোমার কিভাবে এগুলো তুমি আমার develop? অ্যাকচুয়ালি বোর্ডের সময় আমার কেমিস্ট্রিটা মোটামুটি স্ট্রং ছিল, ওই জন্য যেই জার্নিতে অতটা, মানে যদি পুরো জার্নিটাকে ডিভাইড করি, যে কেমিস্ট্রিটা 10% টাইম আর প্রায় 90% টাইম আমি ম্যাথ ফিজিক্সের টাইমটাকে ইউটিলাইজ করছি আর কি। তো সেহেতু বেশিরভাগ সময় ম্যাথ ফিজিক্সটা, 10% টাইম কেমিস্ট্রি করতাম, সেহেতু ম্যাথ ফিজিক্সটা যেহেতু উইক ছিল ওটাকে স্ট্রং করতে পেরেছি। স্ট্রং হয়ে গেছে। লেকচারে কোন জায়গাগুলো এক্সাম কাজে লেগেছে মেইনলি? আমাদের যে লেকচার হতো এখানে, লেকচারে কিছু কিছু শর্ট ট্রিক ছিল যেগুলো টাইমটাকে কম ইউজ করে, মানে বেশি টাইমটাকে কম ইউজ করে বেশি গ্রাফ যেরকম ক্যালকুলেশন, গ্রাফ বেস কোশ্চেন গুলো ওগুলো করতে সুবিধা করতো। এক্সাক্ট এক্সাম হলে মনে হচ্ছে কি যে সেম টাইপের কোশ্চেন কত এসেছে, কত পার্সেন্ট? সেম টাইপের বলতে আমার হচ্ছে ম্যাথসে তো 2-3টে কোশ্চেন তো একদম পুরো কমন এসেছে, ফিজিক্সেও যদি পুরোনো আইআইটি যেই কোশ্চেন করে একটা তো ওরকম কমন এসেছিল, একটা ওয়েভের কোশ্চেন ছিল, ওটা কমন এসেছিল আইআইটি যেই 1995 এ। স্ট্রাগল ফেস করনি তো পেপারে অ্যাটেম্পটে? খুব একটা করতে হয়নি, তবে করেছি তো তবু। হ্যাঁ, মানে অনেকগুলো কোশ্চেন থাকার জন্য তোমাকে করতে হচ্ছে। আর ওর আমরা ডিটেলস মার্কস গুলো দেখে নিই। ও ম্যাথামেটিক্সে পেয়েছে 54.0833, ফিজিক্স কেমিস্ট্রি 67.41। এর মার্কস ডিস্ট্রিবিউশনটা কি বলতে পারবে? ফিজিক্সে 35 আর ফিজিক্সে কেমিস্ট্রিতে 35 আর কেমিস্ট্রিতে 32। 32 মতো, মানে অলমোস্ট দুজনের এভারেজ আছে। তো ম্যাথামেটিক্সে 60 হলে আরো ভালো হতো। প্রচুর সিলি মিস্টেকের জন্য সিলি মিস্টেকটা নিয়ে আর নেক্সট এটা- ইয়ার স্টুডেন্টদের কি বলতে চাইছো? আর এটা খুব ইজি পেপার হওয়ার জন্য সিলি মিস্টেক হওয়ার চান্সটা খুবই বেড়ে গেছে, যেহেতু আমার প্রচুর সিলি মিস্টেক হয়েছে ম্যাথসে, সেহেতু মার্কসটা 60, এবছরের পেপারে 60টা গুড মার্কস ছিল, তার থেকে কিছুটা কম হয়েছে। সিলি মিস্টেক কতগুলো হয়েছে বা কেন হয়েছে? কেন প্রায় হয়েছে? নেক্সট ইয়ারের স্টুডেন্টরা কিভাবে ওটাকে কম? 3-4 মার্কস তো আমার সিলি মিস্টেকের মতো হয়েছে। তারপরে ওটাকে করতে হলে প্রচুর মক টেস্ট দিতে হবে এবং সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করাটা খুব টাইম ম্যানেজমেন্ট কি করে করবে? একটা বড় টাইমের ব্যাপার থাকে ম্যাথে, কি করে টাইম কম কোশ্চেন বেশি, 75 কোশ্চেন। ওর জন্য একটু স্মার্ট স্টাডি বলতে একটু প্রথমে 2 নাম্বারগুলো করে নেওয়া দরকার, তারপর 2 নাম্বারগুলো মিনিমাম 50 মিনিট বা 1 ঘন্টার মধ্যে করে নেওয়া ভালো, তারপরে বাকিটা 1 নাম্বারের পিছনে টাইম দিলে আশা করি কমপ্লিট করতে পারবেন। এক্সপেক্ট ডিপার্টমেন্ট ইনস্ট্রুমেন্টেশন হতে পারে, এবার ইটিসি যদি হয় খুবই ভালো। তুমি ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক্স দুটোর মধ্যে চুজ করো, প্রেফার করব। ঠিক আছে, অল দ্য বেস্ট। তো আগে ডিপার্টমেন্ট হয়ে যাক, আমরা আবার যাদবপুরে দেখা করব। Thank you. টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।